আপনি আপনার জনবলকে আপনি এনসিপিতে ঢুকিয়েছেন এবং গণ অভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম আপনি পুরোটাই দখল করেছেন। আমার তো মনে হচ্ছে আজকে বিএনপি নেতারাই রাশেদ ভাইকে সন্দেহ করবেন যে রাশেদ ভাই বিএনপির ভিতরে গুপ্ত শিবির কিনা। এখন শিবির থেকে গিয়ে গণ অধিকারে গিয়েছেন, সেখানে ভালো করতে না আবার এখন বিএনপিতে গিয়েছেন। আমার কাছে মনে হয় উনি কোনো এক সময় বিএনপি বুঝবে যে আমাদের রাশেদ ভাই কিন্তু বিএনপিতে গুপ্ত শিবির। দেখেন, শিবির মনে করে যে আমরা যদি সবাইকে প্রকাশ্যে আনি, তাহলে যেটি হবে যে দল ক্ষমতায় রয়েছে হয়তো চাকরি বাকরিতে বিশেষ করে ভেরিফিকেশনের সময় আমাদের প্রবলেম হতে পারে। এই জন্য তারা একটা অংশকে সব সময় তারা কিন্তু গুপ্তভাবে রেখে দেয়। আমি একটু শেষ করে দিই। আর কি সেই গুপ্ত কি ছাত্র দলের সঙ্গে বা ক্ষমতাসীনদের সঙ্গে এটা সব সময় তারা এই প্র্যাকটিসটা আসলে করে থাকে। এখনো কি আছে সেটি? এটা তো তারা কন্টিনিউ করতেছে। আমি আমার বিশ্লেষণটা শেষ করি। দেখেন, তো এই যে একটা প্রবলেম যে আসলে তারা সাধারণ হিসেবে থেকে যায় যাতে করে চাকরির ভেরিফিকেশনের প্রবলেমটা না হয়। তো এটা একটা প্রবলেম যে আপনি সাধারণ বেশে থেকে আপনি মূলত ছাত্র শিবিরের নেতা, আপনি এইভাবে মানে চাকরি বাকরিতে প্রবলেম যাতে না হয় এই জন্য আপনি একটা বেশ ধারণ করলেন। দ্বিতীয়ত, ক্ষমতাসীনদের সাথে মিশে গেলে সুবিধা হয় যে আপনি সহজে আসলে আপনি চাকরিটা পাবেন, মানে ভেরিফিকেশনের সমস্যা হবে না। এই জন্য অনেক সময় আপনি ক্ষমতাসীনদের মধ্যে আপনি মিশে যান, যেটা আমরা দেখেছি, তো এটার তো প্রমাণও রয়েছে। তো এই প্রবলেমগুলো তো বিএনপিকে ফেস করতে হবে। ভবিষ্যতে যদি আপনার অন্য কোনো দল ক্ষমতায় আসে তাদেরকেও ফেস করতে হবে। এখন যেহেতু জামাত ইসলাম দেখছে যে তারা আসলে ক্ষমতায় আসতে পারে নাই, সুতরাং এই গুপ্ত রাজনীতি তাদেরকে আসলে জিইয়ে রাখতে হবে। সুতরাং আমি মনে করি আপনাদের সবার আসলে প্রকাশ্যে এসে রাজনীতি করা উচিত, জামাত ইসলাম থেকে শুরু করে। আপনার জামাত ইসলাম অবশ্যই এইটা আপনার খুব বেশি করে না, শিবির এই জিনিসটা করে। আমার মনে হয় যে এই প্রকাশ্যে রাজনীতি করাটাই তাদের জন্য বেটার। আমার তো মনে হচ্ছে আজকে বিএনপি নেতারাই রাশেদ ভাইকে সন্দেহ করবেন যে রাশেদ ভাই বিএনপির ভিতরে গুপ্ত শিবির কিনা। কারণ কি? উনি যে কথাগুলো বলেছেন, একটা সংগঠনের কৌশলটা কি, এটা তো সেই সংগঠন করা ছাড়া কেউ বলতে পারবে না। ছাত্র শিবির কীভাবে চলে, তার কর্মনীতি কীভাবে হবে, কর্মকৌশল কীভাবে হয়, কোথায় কীভাবে কমিটি করি, এটা শিবির ছাড়া কেউ বলতে পারার কথা না। কিন্তু ওনার কথা আমি সঠিক ধরিনি পুরোটাও, তার বুঝতে হবে উনি কোনো এক সময় শিবির করেছেন, এখন শিবির থেকে গিয়ে গণ অধিকারে গিয়েছেন, সেখানে ভালো করতে না আবার এখন বিএনপিতে গিয়েছেন। আমার কাছে মনে হয় উনি কোনো এক সময় বিএনপি বুঝবে যে আমাদের রাশেদ ভাই কিন্তু বিএনপিতে গুপ্ত শিবির। এত কিছু যদি কেউ জেনে থাকেন কোনো সংগঠনের সম্বন্ধে, অ্যাজামশন করে কথা বলা যায়, কিন্তু এত দায়িত্ব নিয়ে কথা বলা যায় না। নিঃসন্দেহে কোনো না কোনোভাবে ইনভলভ ছিলেন শিবিরের সাথে, যার জন্য শিবির কোথায় কি করে না করে আমাদের সে বেশি জানেন। নিঃসন্দেহে বিএনপি দল মূল্যায়ন করবে রাশেদ ভাইকে আগামী দিনে, এটা আমার মূল্যায়ন করার দরকার নেই। এত সুন্দর স্টাডি জিনিস ছাত্র শিবির সম্বন্ধে করতে, আমি শিবিরের সভাপতি ছিলাম, এটা আমিও পারবো না যেভাবে উনি বলেছেন। দেখুন, ছাত্র শিবিরের কাজটা করার দরকারটা কি? বাংলাদেশে আমরা এত জুলুমের পরও যখন আমরা একটু স্বাভাবিক কাজ করার সুযোগ পেলাম, যে দেশে ছাত্র সমাজ ছাত্র শিবিরকে সাদরে গ্রহণ করে নিয়েছে, দেশের বড় 5টি বিশ্ববিদ্যালয় যেখানে বিপুল সংখ্যক স্টুডেন্টদের ভোট পেয়ে আমরা নির্বাচিত হলাম, তো সেই সংগঠনের দরকারটা কি আমাদের গুপ্ত হওয়ার? আমাদের কাছে মনে হচ্ছে এখন অন্য সংগঠন কমিটি করার লোক পাচ্ছে না, তারা খুব সন্দেহ আছে, না জানি ভিতরে কেউ ঢুকে যায় কিনা। তার মানে বাংলাদেশের ছাত্র রাজনীতির শিবির এত পরিমাণ তার অবস্থান বলয় তৈরি করেছে, এখন শিবিরের বাহিরে কাউকে চিন্তা করতে পারে না। আমরা দেখতাম যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকেরা জামাত শিবির আতঙ্কে ভুগত, এত আতঙ্ক, এবং আন্দোলনে যখন শেষ মুহূর্তে তখন আতঙ্কে ভুগছিল যে এই আন্দোলন জামাত শিবির করছে। তো সেটা তো আওয়ামী লীগ একটা পর্যায়ে এসে ভয়টা পাওয়া শুরু করেছে আমাদেরকে। এখন দেখলাম যে এই গভর্নমেন্ট আসার পরেই ওনারা জামাত শিবির এত ভয় পাওয়া তো ভালো দিক না। অপোজিশনকে তো এত ভয় পাবেন কেন? তাতে তো আপনি হাতের মুঠো রাখবেন। আপনি এখানে এত ভয় যদি অপোজিশন নিয়ে থাকে, তাহলে সরকারি দল কিন্তু স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে, তারা একসময় আতঙ্ক কখন নাকি শিবির চলে আসলো। দেখেন, যদি এই যে আমাদের জাতীয় সংসদে যেভাবে কথাবার্তা হচ্ছে, আমি এটাকে পজিটিভভাবে দেখি। এর বাইরে তারা যেভাবে আপনার বাইতুল মোকাররমের সামনে বা অন্য জায়গায় তারা যেভাবে গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এমনকি তাদের একজন নেতা যিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, গণ অভ্যুত্থান হওয়ার কারণে তিনি মুক্তি পেয়েছেন, তিনি ফাঁসির
মঞ্চ থেকে এক প্রকার ফিরে এসে আবার তিনি এমপি হয়েছেন, আমাদের সেই আজহার ভাই, তিনি বললেন যে আমরা 16 বছর সংগ্রাম করে আওয়ামী লীগকে হটিয়েছি, বিএনপিকে হটাইতে আমাদের 16 দিনও সময় লাগবে না। আমার কাছে এখন সন্দেহ সংশয় লাগছে, তাহলে কি তারা আসলে বিএনপিকে হটানোর জন্য এই উত্তেজনা সৃষ্টি করছে? আপনি বলছেন যে আপনার ছাত্রদল এইগুলো পরিকল্পিতভাবে করছে, মূলত এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে এবং এই যে রাজনৈতিক ফাঁকফোকর নিয়ে আবার ক্যাম্পাসে ঢোকা। তো ক্যাম্পাসে ছাত্রদল রাজনীতি করবে না, কে রাজনীতি করবে? ক্যাম্পাসে আপনি সাধারণ শিক্ষার্থী বেশে আপনি ক্যাম্পাসটা দখল করে রেখেছেন। এই ক্যাম্পাসটা আপনি বলছেন যে আধিপত্যের রাজনীতির কথা, আজকে ছাত্র শিবির তো ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করছে। সাধারণ শিক্ষার্থী বেশে ছাত্রদলের কোনো রাজনৈতিক কার্যক্রম তারা করতে দিচ্ছে না, নানানভাবে শিক্ষার্থীদেরকে মানে উত্তেজিত করার চেষ্টা করছে, এই যে পিঞ্চিং রাজনীতি। এবং আপনি কয়েকটা ছাত্র সংগঠনের নামে পেশার গ্রুপ আপনি খুলে রেখেছেন, যাদের দিয়ে আপনি প্রতিনিয়ত প্রোগ্রাম করাচ্ছেন, প্রতিনিয়ত। এবং এইগুলো তো আপনার পত্রিকা মিডিয়াতেও এসেছে, আপনি নিজেও জানেন। তো আমি বলছি এই ধরনের রাজনীতিকে না বলেন। আপনিও রাজনীতি করেন, বিএনপি যেভাবে রাজনীতি করছে, আপনার যেভাবে অতীতে আওয়ামী লীগও করেছে, ঠিক আপনিও প্রকাশ্যে রাজনীতি করেন, কিন্তু আপনি প্রকাশ্য রাজনীতি আপনি করতে চাচ্ছেন না কেন? যাতে করে অন্য কেউ রাজনীতি না করতে পারে, এইটাই কারণ একমাত্র। আমি একটু শেষ করি। দেখেন, আমি চাই যে অবশ্যই বর্তমানে যে সংকটটা, জামাত ইসলাম যেহেতু ফেসবুকে সরকার গঠন করেছিল, ক্ষমতায় তো যেতে পারে নাই, একটা বেদনা তাদের মধ্যে আছে, এটা আমরা বুঝি। কিন্তু এই বেদনা আপনি কত সময় আসলে এইভাবে প্রকাশ্যে দেখাবেন যে আমি ক্ষমতায় যেতে পারি নাই বলে তোমাকে আমি 16 দিনও ক্ষমতায় থাকতে দিব না? এইটা আসলে শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনা কিন্তু ওই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বিএনপি সরকারকে বলেছিল যে আমরা একদিনও বিএনপি সরকারকে শান্তিতে থাকতে দিব না। আজকে জামাত ইসলাম বলছে আমরা 16 দিনও বিএনপি সরকারকে শান্তিতে থাকতে দিব না। ওই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলল না যে আমরা এখন বর্তমানে দেখছি যে ফেসিবাদের ভূত আমাদের অপোজিশন তাদের ঘাড়ের উপর চেপে বসেছে। তো আমার তো তাই মনে হচ্ছে, এখন যতই আপনি এই যে ক্ষমতায় যেতে পারেননি, এই বেদনায় আপনি এইভাবে আপনি মাঠে উত্তেজনা সৃষ্টি করবেন, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে। উনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে আনতে চাই। বর্তমান যিনি আমাদের আইনমন্ত্রী আছেন মাসাদুজ্জামান সাহেব, ও নির্বাচনী মাঠে বলেছেন জামাতের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য পিটিশন দেওয়া বিরোধিতা করেছি। সেই বিরোধিতাকারী ব্যক্তি কিন্তু এখন বাংলাদেশের আইনমন্ত্রী হয়েছেন। এটি ওনার বক্তব্য উনি কুষ্টিয়াতে বলেছেন নির্বাচনী প্রচারণাতে। 26/1/2026 বিএনপির মহাসচিব বলেছেন আওয়ামী লীগ আমাদেরকে বিপদে ফেলে চলে গেছেন, থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকতো। আরও বলেছেন হাসিনা আপার রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে আমরা আছি। এগুলো সবই আপনি বিভিন্ন মিডিয়া হেডলাইন হয়েছে, উনি ঠাকুরগাঁও সেখানে বলেছেন। এই যে আমরা দেখলাম যখন ওনারা নমিনেশন দিয়েছেন 300 আসনের, সম্ভবত ফরিদপুরে একজন আওয়ামী লীগের নেতা 3 নমিনেশন পেয়েছেন, পরে তাকে বাদ দেওয়া হয়েছে। সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়েছেন না, সেখানে গোপালগঞ্জের ওই যে বিএনপি যিনি বলছেন যে আমি 52 বছর আওয়ামী লীগ করেছি, সুবর্ণা সম্ভবত, তাকে তারা মনোনয়ন দিয়েছেন। তো বাস্তবে আমাদের ব্যাপারে ধারণা করেন, আর বাস্তবে তো প্রমাণগুলো আসলে এখানে বুড়ি বুড়ি পাওয়া যাচ্ছে যে আসলে কিভাবে নানা কায়দা করে কি করে আওয়ামী লীগকে আবার রাজনৈতিক মাঠে নিয়ে আসা যায়। ওনাদের সব নেতার বক্তব্য স্পষ্ট আছে। বর্তমান আইনমন্ত্রী যিনি অ্যাটর্নি জেনারেল থাকতো, তার দায়িত্ব ছিল তখন মানে ভূমিকা রাখা, তখনই ভূমিকা রাখেন না যে আমি বিরোধিতা করেছিলাম তাদের নিষিদ্ধ না হয়। তো যেখানে জামাত উদ্যোগ নিয়েছে, পিটিশন দিয়েছে, আর সেই পিটিশনের বিরোধিতা করেন তিনি বর্তমান আইনমন্ত্রী। সুতরাং এই দায়টা আমাদের উপরে কতটুকু যৌক্তিক এটা আসলে সময় বলে দিবে। দেখুন, তিনি অনেকগুলো কথা রাশেদ ভাই বলেছেন, ওনার জায়গা থেকে উনি বলেছেন। আচ্ছা, ক্যাম্পাসে কে কাকে বাধা দিচ্ছে বলুন তো? তিনি বলছেন যে ছাত্র আজ শিবির পর্যন্ত কোনো পত্রিকায় রিপোর্ট আসে যে ডাকসুদের শিবির ঢুকতে দিচ্ছে না। আমরা দেখলাম এই জুলাইয়ের 5 আগস্টের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় তো নানাভাবে শিবির ঢুকতেই পারেনি। বিভিন্ন দল এক, শিবিরের ব্যাপারে এক, শিবির ঢুকতে পারবে না। এই যে ডাকসু শিবিরের হলো, জাকসু হলো, কোথাও কোনো স্টুডেন্ট পেয়েছেন এখানে কেউ রাজনীতি করতে পারবে না। মোদ্দা কথা হচ্ছে নতুন বাংলাদেশে ছাত্ররা যে নতুন রাজনীতি দেখতে চায়, ছাত্র রাজনীতি, গঠনমূলক রাজনীতি, এই গঠনমূলক রাজনীতি নিয়ে এখনও ওনারা হাজির হতে পারেন নাই। তো ওনার কথা মতে সাদেক কায়েম ছাত্রলীগ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি যেই ক্যাম্পাসের ছাত্ররা ছাত্রলীগকে তাড়িয়ে অভ্যুত্থানকে সফল করেছে, ওই জায়গার ছাত্ররা বুঝিনি আবার ছাত্রলীগে বিভাগ নির্বাচন করবে? বলুন, যে যদি ছাত্রলীগ শিখ করে ওনাদের কথা মতো, তাহলে যেই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগে তাড়ানো হয়েছে
সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ছাত্ররা এত তাদের কোনো বিশ্লেষণ নাই, তারা আবার সেই সাদিক ক্যাম্পকে এত ভোটে বিহি বানিয়েছেন, ইতিহাসে বিরল। ফরাজ যখন দাঁড়িয়েছেন জিএস পদে, তার চ্যালেঞ্জ করা হয়েছিল, রেড সে ছাত্রলীগ ছিল। আমি সেদিন সেই অ্যাফিলিয়েট ডিভিশন আমি নিজে সেখানে ছিলাম, সেখানে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে ডাকসু জিএস প্রার্থী এস এম ফরহাদ তিনি ছাত্রলীগ, তার বাদ অ্যাফিলিয়েট ডিভিশন লম্বা শুনানি হয়েছে। সে শুনানিতে কোর্ট বলেছে না, এটি প্রমাণিত হয়নি। যদি প্রমাণিত হতো তাহলে সেদিন কিন্তু তার পক্ষে যে ইলেকশন দেওয়া সম্ভব ছিল। এত কিছু করার পরও মামলা গিয়েছে কোর্টে, অ্যাফিলিয়েট ডিভিশনের রায়ে যেখানে প্রমাণিত হয় নাই এবং তার বাস্তব প্রমাণ হলো তিনি আবার জিএস ইলেক্টেড হয়েছেন। তো সেই জায়গায় এসে আপনি জিএস ফরহাদ ছাত্রলীগ করতো, সাদিক ক্যাম্প ছাত্রলীগ, এগুলো যদি বলেন, এই নতুন প্রজন্মের কাছে আসলে আমরা নিজেরাই হাসির পাত্র হয়ে যাব। এটি আমাদের কিন্তু খেয়াল করতে হবে। দেখুন, যেটা আমরা মাঝে মাঝে বলি, আপনি রাজনৈতিক বয়ান রেডি করেন যেটা সবাই গ্রহণ করে নেবে, বিকল্প আকর্ষণীয় করেন, কিন্তু গতানুগতিক দ্বারা যদি ন্যারেটিভ দাঁড় করে থাকেন, এগুলো এখন এই সময় এসে এটি খুব বেশি আসলে কি করা যায় না, প্রমাণ করা যায় না। বিজেপি আরেকটু আমাদেরকে বলেছেন আমরা ক্ষমতা আসতে পারিনি, এখন কথাবার্তা আসতেছে না। আমি বিএনপির বহু বাইকে বলেছি, যারা আমার সাথে টকশো করেন, যে ভাই আপনি বলুন তো, যে ডক্টর খলিল সাহেব আপনার এত কথা বলেছেন, রিজিভে বলেছেন যে একজন বিদেশি নাগরিক আছে আপনি কেন করবেন, বলি এত কড়া বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন সাহেব একে নিয়ে, আমাদের খলিল সাহেবকে নিয়ে। কি একটা জাদু আমরা দেখলাম। এই ভদ্রলোক মানুষ উপদেষ্টা দেখে পদত্যাগ করলেন, ইনু হয়ে গেলেন। এখন তিনি বিএনপির কোনো সমর্থক বা সমর্থনা যোগও দেন নেই। একটা দলের ভিতরে কি আর কোনো লোক নাই? কোন স্বার্থে, কি কারণে এই খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হলো বলুন তো আপনি? তো বলা যায়, স্পষ্ট বোঝা যাচ্ছে। কি কারণে বলুন? যে উপদেষ্টা নিয়ে আপনার এত বক্তব্য ছিল, যাকে নিয়ে আপনি এত বক্তব্য দিয়েছেন, সে দেশের নাগরিক না, সে কী করে সে নিরাপত্তা পরিষদের দায়িত্ব পালন করে? তো সেই ব্যক্তিটাকে আপনি এখন আবার রাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে কি বাংলাদেশটাকে আপনি ইনসিকিউর করে দিচ্ছেন? নাকি ওই সময় খলিল সাহেব যা পারে নাই, এখন আবার তাকে দিয়ে সেই কাজটা করিয়ে এই বাংলাদেশকে আপনারা আবার হুমকির মধ্যে ফেলার চেষ্টা করছেন? আমাকে বলতে পারি না। তাহলে এই পুরস্কার আপনি কেন পেল বলুন তো? বলতে হবে যে খলিল সাহেব এই পুরস্কার কেন পাইছেন। বিদেশি নাগরিক আসছেন ওই সময় দেশে, তিনি এমন কি কাজটা করলেন যে এই মানুষটাকে দেশে পররাষ্ট্র বানাতে হবে? যেটা আমরা জানি, আমরা বলতে চাই না। নানা ঘটনা ঘটেছে বাংলাদেশটাকে নিয়ে, রাজনীতির বাইরে বহু রাজনীতি এগুলো আমরা জানি, এগুলো এখানে বলার বিষয় না। তো আমরা সবাই নিয়ে ইলেকশনটা কী হয়েছে, জামাত কী করেছে, কারা কী করেছে, সব আমরা জানি। আমরা আমাদের দলীয় আমির বলেছেন দেশের নিরাপদ সুন্দর পরিবেশ রাখা, মেনে নিয়েছি, আমরা নিয়ে তো কাজ শুরু করেছি। আমরা তো এটা নিয়ে রাস্তাঘাট আমরা অবরোধ করছি না। আমাদের এখন যে ইস্যুটা মাঠে নেমেছি আমরা, দেখুন আজহার সাহেব কথা বলেছে, কিন্তু রাজনীতির কথা বলে কথা, এগুলো বলবোই আমরা, তার মানে আপনারা ভয় পেয়ে গেছেন। তো দেখেন, আবার আমরা দেখতে পাচ্ছি যে তারা আবার মানে এনসিপিতে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে আধা এনসিপি আধা জামাত। মানে আপনি দেখেন না যে আমাদের মানে একজন জামাতের নেতা, তিনি কিন্তু আপনার ডাক্তার মাহমুদ মিতু হামিদুর রহমান আজাদ ভাই, তিনি কিন্তু বলছেন তুমি তো আধা জামাত আধা এনসিপি। তার মানে এনসিপি একটা গণ অভ্যুত্থানের শক্তি, সেই দলকে আজকে কিভাবে জামাত ইসলাম দখল করে নিচ্ছে, মানে তাদের কর্মীদেরকে সেখানে যোগদান করি। আমি সেটাই বলছি, ওই যে গুপ্ত রাজনীতির কথা আসছিল না, তো এইটাই তো গুপ্ত রাজনীতি, যে আপনি আপনার জনবলকে আপনি এনসিপিতে ঢুকিয়েছেন এবং গণ অভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম আপনি পুরোটাই দখল করেছেন। তারুণ্যের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, তো আপনার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তো সেই সম্ভাবনাকে তো আপনারা গলা টিপে হত্যা করেছেন। এনসিপি তো শিবির, গণ অধিকার ও শিবির, তো সব জায়গায় আমরাই আছি, ক্ষমতা আমরা আসা কথা আছে। তার মানে বোঝা যাচ্ছে যে সব জায়গায় আমরা ছিলাম, কিন্তু আমাদের ক্ষমতা আসতে দেওয়া হয়নি। কারণ আর গণভোটের পক্ষে সবাই ছিল। দেখুন, গণভোটের রায় নিয়ে কথার সুযোগ না, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে 50টা আসনে এমনভাবে করা হয়েছে, তো বলেছেন না রেজাউল হাসান বলেছেন না, সেখানে ওটা প্রমাণিত, নানা জায়গায় মেকানিজম করে হারানো হয়েছে। তো এটি যেটি স্বীকৃতি পেয়েছে, এটি বলা আমার সুযোগ নাই। আর কোথায় কাকে কি বলেছেন আমাদের ইউনূস সাহেব, উনি কিভাবে জানেন, কিভাবে জানেন? আমাকে শেষ করতে জানা হয়তো গোপনে, আমাকে শেষ করতে হচ্ছে, এটাও কোনো গুপ্ত কাজ হতে পারে যে ইউনূস সাহেব কাকে কোথায় কি বলেছেন, উনি কিভাবে জানেন? আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে